আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সরি, আগের যে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই গল্পের ছেলেটার নাম পাল্টে দেওয়া হয়েছে। একজন রিকোয়েস্ট করেছে তানভীর নামটা চেঞ্জ করে আরিয়ান নামে দিতে। হয়তো সব কিছু ভুলে আপন করে নিবে দুজন দুজনকে। যাই হোক, গল্পে ফেরা যাক। সকালবেলা তিথি ও আরিয়ান মানে আমি দুজনেই রেডি হচ্ছি। আজকে দুজনেই অনেক সুন্দর করে সাজগোজ করছে। সাজগোজ শেষ হলে আরিয়ান তিথিকে ডাকতে ও রুমে গেল। আসতে পারি? আসো। তিথি রুমে গিয়ে তিথিকে দেখে যেন ওর হুঁশ হারিয়ে ফেলল। ও মনের অজান্তে বলে দিল, জানি না কি দিয়ে বানিয়েছে তোমায় বিধাতা, এত সুন্দর কেন তুমি? আরিয়ানের কথা শুনে তিথি তো লজ্জায় শেষ। তবে এইটুকু বলে আরিয়ান নিজেকে সামনে নিয়ে বলে, সরি, আর লজ্জা পেতে হবে না, এখন চলো। এতক্ষণ তিথি আরিয়ানকে খেয়াল করেনি, তবে এখন তিথি আরিয়ানের দিকে তাকিয়ে দেখল আরিয়ানকেও আজকে অনেক সুন্দর লাগছে। কোনো সিনেমার হিরোর চেয়ে কম লাগছে না। আরিয়ান সে এক পলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে দেখল, তারপর নিজেই হুঁশ থেকে ফিরে আরিয়ানের সাথে যেতে শুরু করলো। তারা বাসার বাইরে আইসা একটা ট্যাক্সি নিল। ট্যাক্সি নিয়ে তারা একটা নিরিবিলি পরিবেশে চলে আসলো। আরিয়ান তিথিকে ট্যাক্সি থেকে নামিয়ে ট্যাক্সি ড্রাইভারকে টাকা দিয়ে বিদায় জানিয়ে দিল। ট্যাক্সি ড্রাইভার চলে গেল। তখন তিথি বলল, আমরা এখানে কেন আসলাম? আমাদের না ভার্সিটিতে যাওয়ার কথা? কিছুক্ষণ পর যাব। এখন আমার সাথে এখানে একটু হাঁটবে? আচ্ছা চলুন। তিথি ও আরিয়ান পাশাপাশি হাঁটছে আর চারদিকটা দেখছে। চারদিকে গাছপালায় ভরপুর। ইচ্ছে করছে তিথির হাত দুটো ধরে হাঁটতে, কিন্তু সাহস পাচ্ছে না। অপরদিকে তিথিও মনে মনে ভাবছে, ইস, এই রোমান্টিক পরিবেশ, আরিয়ান যদি আমার হাত দুটি ধরে হাঁটতো। তারা হাঁটতে হাঁটতে একটা ঝিলের কাছে চলে আসলো। এই জায়গাটা আরো অনেক সুন্দর, তাই তিথি এক ধ্যানে পরিবেশের চারপাশটা উপভোগ করছে। হঠাৎ আরিয়ান বলে উঠল, তিথি, আমি তোমাকে কিছু বলতে চাই। জানি না কথাটি তুমি কিভাবে নিবে। কি এমন কথা? আগে বলো, কথাটি শুনে তুমি আমার সাথে বন্ধুত্ব নষ্ট করবে না? আমরা এখন যেমন বন্ধু আছি, আগামীতেও এমন বন্ধু থাকব। আচ্ছা। আরিয়ান তিথির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ও তিথির পেছন থেকে একটা গোলাপ ফুল তিথির দিকে এগিয়ে দিয়ে বলল, তিথি, তোমায় যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমায় ভালোবেসে ফেলেছি। জানি না তোমার ওই চোখে কি আছে, তবে তোমার ওই চোখের মায়ায় পড়ে গেছি। তিথি, তোমায় অনেক বেশি ভালোবেসে ফেলেছি, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমায়। আমিও তোমায় অনেক ভালোবাসি। হয়তো প্রথম দিকে তোমায় বন্ধু ছাড়া অন্য কিছু ভাবতাম না, তবে এই 3টি বছরে তোমায় অনেক বেশি ভালোবেসে ফেলেছি। একটু জড়িয়ে ধরবে আমায়? বলতে দেরি সাথে সাথেই তিথি আরিয়ানকে জড়িয়ে ধরল। আরিয়ানও তিথিকে জড়িয়ে ধরল। দুজন যেন ভালোবাসার প্রথম অনুভূতিকে অনেক ভালোভাবে উপভোগ করছে। তারা এই ভালোবাসা যেন চলতেই থাকবে অনন্তকাল। তাতে থাকবে না কোনো বাধা। আর যদি কোনো বাধা আসেও, সেই বাধা যেন তাদের কাছে কোনো বাধাই নয়। কারণ প্রেম যে অমর, ভালোবাসার শক্তি সম্পর্কে কেই বা না জানে। অনেক ভালোবাসার জন্য দিয়ে গেছে প্রাণটা পর্যন্ত। তাদের ভালোবাসাও তেমনই। সে যাই হোক, আর বেশি বলবো না, গল্পে ফেরা যাক। হঠাৎ তিথি আরিয়ানকে নিজের থেকে ছাড়িয়ে তিথি বলল, যাও, তোমার সাথে কথা বলবো না। এতদিন লাগলো প্রপোজ করতে? আহা, রাগ করছো কেন? আসলে আমি তোমাকে অনেক আগে প্রপোজ করতে গিয়েছিলাম, কিন্তু সেদিন পারিনি। কেন? কারণ সেই দিন তুমি আবির ভাইয়াকে প্রপোজ করছিলে। যদিও আবির ভাইয়া না করে দেওয়ার পরে প্রপোজ করতে পারতাম, তবুও করিনি। কারণ তখন তোমার একটা ভালো বন্ধুর দরকার ছিল, যে তোমার মনের অবস্থা বুঝে তোমায় ভালো উপদেশ দিতে পারবে। তাই আমি সেই ভালো বন্ধু হয়েই তোমার সামনে গেলাম। এতদিন নিজের মাঝে ভালোবাসাটাকে রেখে শুধু তোমায় মন থেকে ভালোবেসে গেছি। আর আজকে অবশেষে তুমি আমার ভালোবাসার পূর্ণতা পেল। লাভ ইউ তিথি। লাভ ইউ টু। আমি বুঝলাম তিথির মন খারাপ হয়েছে আমার এই কথাগুলো শুনে। তাই তিথিকে বললাম, এই, মনটা খারাপ করে রেখেছো কেন? তুমি শুধু আমায় ভালোই ভেসে গেলে, নিজের মাঝে কষ্টগুলো চাপা রেখে দিয়েছিলা, আর আমি সেটা বুঝতেই পারি নাই। সরি। ঠিক আছে, এখন কান্না বন্ধ করো। আমার তোমার কান্না করতে দেখলে অনেক কষ্ট হয়, আর যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। তবে
একটা কথা কি জানো, যত বাধাই আসুক এই জন্মে তুমি আমার। আচ্ছা, তুমি আমায় ভালোবেসে গেলে অথচ একবারও ভাবলে না যদি আমি তোমাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসতাম, অন্য কোথাও আমার বিয়ে হয়ে যেত তখন? এটা আমি কখনো ভাবিনি, কারণ ভালোবাসি তাই বিশ্বাস ছিল তুমি আমাকে একদিন ভালোবাসবে। আর ভালোবাসি তাই তোমার কাছে আছি, তোমায় সব সময় চোখে চোখে রেখেছি। এতটা ভালোবাসো আমায়? নিজের থেকেও বেশি। আচ্ছা, তোমার তো কিছুদিন পর পরীক্ষা শেষ, তখন তো তুমি দেশে চলে যাবে, তখন আমার কি হবে? কেন আমি দেশে যাব? আমি আমার রানীর কাছেই থাকবো সব সময়। পড়াশোনা শেষ হলে এখানে একটা জব করব। আর তোমার পরীক্ষা 1 বছর পর যখন শেষ হবে তখন দুজনেই দেশে গিয়ে বিয়ে করে নিব। আচ্ছা, এখন বাসায় যাই চলো, আজ আর ভার্সিটিতে যাব না। আচ্ছা। তারপর আরিয়ান ও তিথি দুজনেই একটা ট্যাক্সি করে বাসায় আসলো। বাসায় এসে তারা খাবার খেয়ে অনেক গল্প করলো। ভালোই কাটছে তাদের দিন। এর মধ্যে আমার পরীক্ষা শেষে রেজাল্টও দিয়ে দিয়েছে। আমি মোটামুটি ভালো রেজাল্ট করলাম। আর কিছুদিন পর একটা চাকরিও পেয়ে গেলাম। আমার চাকরি হওয়ায় তিথি অনেক খুশি হয়েছে। এখন আরিয়ান ও তিথি একে অপরকে ছাড়া কিছু ভাবতে পারে না। তারা যেন এক গভীর ভালোবাসার মায়াজালে আবদ্ধ। তারা যেন ভালোবাসার দুটি পাখি। থাক না তারা তাদের মতো ভালোবাসার দুটি পাখি হয়ে। তাদের ভালোবাসা নিয়ে এইবারে গল্পে ফেরা যাক। তাদের মধ্যে চলতে থাকে ভালোবাসা, খুনসুটি, সম্পর্কের মান অভিমান। তবে তাদের মধ্যে ছিল না ভালোবাসার মানুষটির প্রতি কোনো অভিমান অবহেলা। দেখতে দেখতে 1টা বছর কেটে গেল। তিথির পরীক্ষা শেষ হইয়া গেল। তিথি ভালো রেজাল্ট করে পাশ করেছে। আর আরিয়ান যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানি বাংলাদেশে একটা ব্রাঞ্চ চাকরি নিয়েছে। অবশ্য কোম্পানির চেয়ারম্যান তাকে হেল্প করেছে, কারণ তিনি আরিয়ানের মতো একজনকে হারাতে চান না। আজ তিথি ও আরিয়ান দেশে ফিরছে। তাদের জন্য অপেক্ষা করছে তাদের ফ্যামিলির সব সদস্যরা ও কিছু বন্ধু। ফ্লাইট বাংলাদেশের বিমানবন্দরে অবতরণ করলে কিছুক্ষণ পর আরিয়ান ও তিথি ইমিগ্রেশন থেকে আরিয়ান ও তিথি তাদের জিনিসগুলো বুঝে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা বাহিরে আসতেই তাদের ফ্যামিলির লোকজন তাদের ঘিরে ধরে। আরিয়ানের আম্মু আরিয়ানকে কাছে এসে জড়িয়ে কান্না করে দেয়। আসলে মা তো, তাই আরিয়ানের আব্বু আম্মু আরিয়ানকে ভালো মন্দ জিজ্ঞেস করে। আর তিথিকেও জিজ্ঞেস করে সে কেমন আছে। আলহামদুলিল্লাহ, ভালো আছি আন্টি। তা বাবা, তোমাদের সেখানে কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল। আচ্ছা, ওরা এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ওরা এসেছে ওদের বাসায় নিতে হবে? তো চলুন। তারপর আরিয়ানকে নিয়ে আরিয়ানের বাবা মা সেখান থেকে চলে আসে। আর তিথিকে নিয়ে তিথির বাড়ির লোক তিথিদের বাড়িতে চলে যায়। বাড়িতে আসতে আসতে বিকাল হয়ে যায়। আমি বাড়ির ভিতরে যেতেই আপু বলল, কি রে ভাই, এই বোনটাকে ভুলে গেলি? তোমাকে ভুলি কিভাবে? তুমি তো আমার জানের আপু। হইছে, এখন যা ফ্রেশ হয়ে নিচে আয়। কতদিন পর বাড়িতে আসলি? আচ্ছা, তিথির সাথে তোর সেটিং হয়েছে? তাহলে আমাকে ট্রিট দিতে হবে। ট্রিট দিতে পারবো না, তবে তোকে তোর জন্য আনা জিনিসগুলো দিব। আচ্ছা, তাহলে ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। আচ্ছা। তারপর আমি আমার রুমে চলে আসলাম। রুমে আইসা ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। আজ আবার অনেক দিন পর আব্বু আম্মুর ও আপু দুলাভাইয়ের সাথে একসাথে খাবার খাচ্ছি। সে যে এক আলাদা অনুভূতি। মনের মাঝে যেটা প্রকাশ করতে আমি কোনো বইয়ের ভাষার মতো করতে পারবো না। খাবার শেষে আব্বু আম্মুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। আর সেখান থেকে আনা জিনিসগুলো তাদের দিলাম। তারপর আমার রুমে চলে আসলাম। রুমে আইসা তিথিকে ফোন দিলাম। তিথি ফোন রিসিভ করলে, হ্যালো তিথি। কলিজা বলো। কি করো? খাবার খাইছো? তুমি খাইছো কলিজা? কি করো? শুয়ে শুয়ে আমার কলিজার সাথে কথা বলি। তারপর তিথির সাথে অনেকক্ষণ কথা বলে বললাম, তিথি কালকে বিকালে নদীর পাড়ে আসো, তুমি আর আমি গল্প করব। আর তোমাকে দেখতে ইচ্ছে করছে অনেক। আগেই ভালো ছিল, দুজন দুজনকে সারাদিন দেখতে পারতাম, তাই না? আচ্ছা, ঘুমিয়ে পড়ো। আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে। আচ্ছা। তারপর ফোন রেখে ঘুমিয়ে গেলাম। আর আমার চাকরিতে জয়েন করতে হবে 7 দিন পর, তাই এই 7 দিন ঘুরে বেড়াবো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। তখন আরিফা বলল, রুবিনা আপুর আর দুলাভাইয়ের 5 বছরের মেয়ে। মামা, আমাকে আমার জন্য আনা জামা কাপড় আর চকলেটগুলো দাও। আমি তো তোমার জন্য কিছু আনিনি।
আরিফাকে কোলে নিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, তোমার মামা তোমার জন্য অনেকগুলো চকলেট আর তোমার জন্য জামা কাপড় এনেছে। সত্যি? কোথায় ওগুলো বলো? তোমার আম্মুর কাছে দিয়েছি, তার কাছ থেকে নিয়ে নিও। আরিফা আমার কপালে একটা চুমু দিয়ে আচ্ছা বলে চলে গেল। আমি নাস্তা শেষ করে আমার পুরনো কলেজের হারামি বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আমি সেখানে গিয়ে দেখি আমার বন্ধুগুলো আগে থেকেই বসে আছে। আমি ওদের কাছে গিয়ে, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তা কেমন আছো? ভালোই। তারপর ওদের সাথে অনেকক্ষণ গল্প করছি। তখন হাবিব বলল, বন্ধু তিথির কি খবর? তোদের সেটিং হয়েছে? রে, সে তো 1 বছর ধরে আমরা দিব্যি প্রেম করে বেড়াচ্ছি। কি 1 বছর ধরে প্রেম করছিস আর আমাদের জানালি না? সরি রে, তোদের নম্বর ছিল না। আচ্ছা এখন ট্রিট দে। আচ্ছা, তারপর আর কি, পকেট থেকে 3000 টাকা গায়েব। ওদের ট্রিট দিয়ে গল্প করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। তারপর এক ঘুম দিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে নদীর পাড়ে চলে গেলাম। নদীর পাড়ে গিয়ে দেখি তিথি আগে থেকে বসে আছে। আমি গিয়ে পিছন থেকে ওর চোখ ঢেকে ধরলাম। তখনও বলল, আমি জানি এটা আমার কলিজা, এখন ছাড়ো। কি করে বুঝলে? অন্তরের অনুভূতি থেকে। তাই? তারপর আমি আর তিথি পাশাপাশি নদীর পাড়ে বসে একসাথে গল্প করছি। সে কি অনুভূতি বলে বোঝানো যাবে না। যারা প্রেমিক প্রেমিকা তারাই একমাত্র সেই অনুভূতি প্রকাশ করতে পারবে। আমি আর তিথি গল্প করছি আর আমাদের ভবিষ্যৎ নিয়ে কল্পনা করেছিলাম। তখন কেউ পিছন থেকে আমার কলার ধরে টান দিল। আমি পিছনে ফিরে দেখি আবির ভাই। আমি আবির ভাইকে বললাম, আবির ভাই কলারটা ছাড়ুন। কলার ছাড়বো না, তুই কি করবি? ভাই কলার ছাড়ুন, না হলে ভালো হবে না। আমি কলার ছড়িয়ে নিয়ে বললাম, ভবিষ্যতে এইরকম কিছু করার চেষ্টা করবেন না। ভাগ্যিস আপনি আমার বড় ভাই, তাই রেসপেক্ট করছি। যদি কিছু করি তবে কি করবি? মারবি আমায়? এইটা বলে আমায় একটা থাপ্পড় দিল। তখনই তিথি আসে। আবির ভাইয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে বলে, কোন সাহসে আপনি ওর গায়ে হাত দিলেন? ও তোমার সাথে বসেছিল তাই। ও আমার সাথে বসে থাকলে আপনার সমস্যা কি? আমি আরিয়ানকে ভালোবাসি আর আরিয়ানও আমায় ভালোবাসে, তাই আমরা যা করি তাতে আপনার কি? আমিও তোমার ভালোবাসি। ভালোবাসেন সেটা কখনো সম্ভব না মিস্টার আবির। এই জীবনে তিথি শুধু আরিয়ান আর আরিয়ান শুধুই তিথির, বুঝলেন? আর আপনি ভালোবাসার কিছু বোঝেন? আজ পর্যন্ত কত মেয়ের অভিশাপ আপনার গায়ে লেগেছে তা খেয়ে জানে। আর আমার পক্ষে আপনাকে ভালোবাসা কখনো সম্ভব না। আমি তিথির কথাগুলো শুনে অনেক খুশি হলাম, তাই আবির ভাইকে আর কিছু বললাম না। কিছুক্ষণ পর আবির ভাই বলল, তোদের আমি এক হতে দিব না, দাঁড়া, তোদের আমি আলাদা করেই ছাড়বো। এইটা বলেই তিথি আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও আরিয়ান, সব আমার জন্যই হয়েছে। না, এতে তোমার কোনো দোষ নাই। আর সন্ধ্যা হয়ে গেছে, চলো বাসায় যাই। আর আজকে যা ঘটলো ভুলে যাও, আর আমাদের আলাদা কেউ করতে পারবে না। তারপর আমি তিথিকে ওর বাসায় পৌঁছে দিয়ে আমার বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে তিথির সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। ও, আপনাদের তো বলাই হয়নি, এই কয়েকদিনে বাবা মাও জেনে গেছে আমি আর তিথি একে অপরকে ভালোবাসি। তাই তারা ঠিক করেছে কিছুদিন পরে আমার আর তিথির বিয়ের কথা বলবে তিথির বাবা মায়ের সাথে। সকালে তিথি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে বসে। তখন তার আব্বু বলে, তিথিমা, আমি আর তোর মা ভেবেচিন্তে তোর সাথে আবিরের বিয়ে ঠিক করেছি। তোর মামা কল করে তোদের বিয়ের কথা বলল, আমিও আর না করতে পারলাম না। তাছাড়া আবির বলল তোরা নাকি একে অপরকে ভালোবাসিস, আর আমিও ভেবে দেখলাম আবির দেখতে শুনতে ভালো, আর ভালো ছেলে আশা করি। এই বিয়েতে তোর মত আছে? এই কথা শোনা মাত্র তিথি সেখান থেকে উঠে চলে আসলো মন খারাপ করে। আমার মেয়েটা মনে হয় লজ্জা পেয়েছে। ওর মুখ দেখে আমার কিন্তু তা মনে হলো না। তাহলে তিথিকে গিয়ে জিজ্ঞেস করো। তবে এই বিয়েতে ওর রাজি থাকা চাই। আমি আবিরদের কথা দিয়ে ফেলেছি। আচ্ছা আমি দেখি। আমি এখন কি করব? আমি তো আরিয়ানকে ভালোবাসি, আবিরকে না। আমি তো আরিয়ানকে ছাড়া বাঁচবো না। আমার প্রতি নিঃশ্বাসে যে এখন শুধু আরিয়ানের অস্তিত্ব খুঁজে পাই।
না, আমি আরিয়ানকে ছাড়া অন্য কারো হাত ধরতে পারবো না। দরকার পড়লে এই জীবন আমি আর রাখবো না, কিন্তু আমি যে আরিয়ানকে ভালোবাসি সেটা বাবাকে জানাতে হবে। কিন্তু কিভাবে? কি হলো তিথি, তুই কি এই বিয়েতে খুশি না? তুইও তো আবিরকে ভালোবাসিস। না আম্মু, আমি আবিরকে না, আরিয়ানকে ভালোবাসি। জানো আম্মু, একসময় আবেগের বশে আবির ভাইকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু সেটা আবেগ ছিল। আমি আবির ভাইকে একদিন প্রপোজও করেছিলাম, কিন্তু সেদিন কি করেছিল জানো? সেদিন সে আমাকে অপমান করে তার গার্লফ্রেন্ড মিলে সারা ভার্সিটির সামনে। সেদিন আমার বুকটা চিরে অনেক কান্না আসছিল, কিন্তু সেই কান্না দেখার মতো কেউ ছিল না সেই সময় দরকার ছিল আমার ভালো একজন বন্ধু, যে আমাকে একটু সান্ত্বনা দিবে। কিন্তু এমন কেউ আমাকে সান্ত্বনা দিতে আসেনি। সেদিন অনেকবার ভেবেছিলাম এই জীবনটা আমি শেষ করে দিব, কিন্তু পারিনি। সেদিন আমার পাশে বন্ধুর মতো একজনকে পেয়েছিলাম। সে কে জানো? হ্যাঁ, সে আমার ভালোবাসা আরিয়ান। সেদিন আমার কাছে ও শুধু বন্ধুই ছিল, কিন্তু ধীরে ধীরে ওর সাথে থাকতে থাকতে কখন যে ওকে মনের জায়গা দিয়ে দিয়েছি নিজেও জানি না। হ্যাঁ, ওর মতো এরকম সৎ মানসিকতার মানুষকে ভালো না বেশে আমি আর পারিনি। এখন আরিয়ান আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে, আমি ওকে ছাড়া বাঁচবো না। জানো মা, আমি আবির ভাইয়ের সাথে অন্য কোনো মেয়েকে দেখলে সহ্য হতো, কিন্তু আরিয়ানের সাথে অন্য কোনো মেয়ে কথা বললে আমার অনেক কষ্ট হয়। মা, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না, আমি আরিয়ানকে ছাড়া বাঁচবো না। আর জানো মা, আবির ভাইয়ের সাথে অনেক মেয়ের রিলেশন ছিল, আমি তাকে কিভাবে ভালোবাসি বলো মা। আর এই জীবনে আমি শুধু আরিয়ান, আমি এই জীবনে অন্য কারো হতে পারবো না। তিথির মা তিথির কথা শুনে কি বলবেন বুঝতে পারছেন না, তবুও বললেন, আচ্ছা দেখি, এমনিতেও আরিয়ান ছেলেটা অনেক ভালো। আর কাউকে কিছু বলতে হবে না, আমি সব শুনে নিয়েছি। আর তিথি, তুমি শুনে রাখো, আবিরের সাথে আর 4 দিন পর তোমার এঙ্গেজমেন্ট। তুমি রেডি থেকো। আর আজকালকার দিনে এরকম 2-3টা রিলেশন প্রত্যেকটা ছেলেরই থাকে। আর তুমি যদি এমন কিছু করো যাতে আমার মান সম্মান নষ্ট হয়, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। এই কথাগুলো বলে তিথির আব্বু চলে গেল। এই কথাগুলো শোনা মাত্র তিথির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একদিকে তার জন্মদাতা পিতা, অন্যদিকে তার ভালোবাসার মানুষটি। এখন কাকে বেছে নিবে তিথি? তোর আব্বু এক কথার মানুষ, সে এই কথাই শেষ কথা। তোর আর আরিয়ানের ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তাহলে তোরা এক হবি। এইটা বলে তিথির আম্মু চলে গেল। তিথি বসে বসে কান্না করছে আর নিজের চুল নিজেই ছিটছে। এখন আমি কি করব? আমি আরিয়ানকে ঠকাতে পারবো না, আর না পারবো আমার জন্মদাতার সম্মান নষ্ট করতে। হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও না, আমি কিছু ভাবতে পারছি না। আরিয়ানকে একটা ফোন করে দেখি। আসসালামু আলাইকুম কলিজা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে কলিজা, তোমার কণ্ঠ অন্যরকম লাগছে কেন? আমি এখন কিছু বলতে পারবো না। কালকে সকাল 9টায় নদীর পাড়ে চলে আসো, কথা আছে। আচ্ছা। সঙ্গে সঙ্গে তিথি ফোন কেটে দিয়ে বালিশে বুক গুজে কান্না করে দিল। আর অন্যদিকে আরিয়ান ভাবছে, কি এমন কথা হতে পারে যা ফোনে বলা যায় না? কোনো বিপদ হলো না তো? না না, আমি এসব কি ভাবছি? রাত পেরিয়ে সকাল হলো। তিথি নিদ্রাহীনভাবেই রাত পার করে দিল। আরিয়ানও টেনশনে অনেক রাত পর্যন্ত জেগেছিল, কিন্তু মধ্যরাতে ঘুমিয়ে পড়েছে। সে যাই হোক, সকাল 9টা বাজে। তিথি ও আরিয়ান দুজনেই দাঁড়িয়ে আছে নদীর তীরে। আরিয়ান তিথির চোখের দিকে তাকিয়ে দেখে তিথির চোখ দুটি ফুলে আছে। মনে হয় সারা রাত না ঘুমিয়ে কান্না করেছে। আরিয়ান, বাবা আমার বিয়ে ঠিক করেছে আবিরের সাথে, তুমি কিছু করো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না, আর আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। বাবা বলেছে বিয়ে না করলে আমি নাকি বাবার মরা মুখ দেখবো। তুমি কিছু করো। এইটা বলেই তিথি আমার বুকে মুখ গুজে কান্না করে দিল। কথাটা শোনার পর যেন আরিয়ানের সব কিছু থমকে গেছে। সে না পারছে তিথিকে সান্ত্বনা দিতে, না পারছে নিজেকে বুঝ দিতে। কী করেই বা পারবে? এত বছরের সম্পর্ক তাদের, সেই সম্পর্ক বিচ্ছিন্ন হলে, তিথি চলে গেলে সে কী নিয়ে বাঁচবে? না না, আমি তিথিকে ছাড়া বাঁচব না। আরিয়ানের চোখ থেকেও অশ্রু নোনা জল গাল বয়ে গড়িয়ে পড়ছে। তবুও সে নিজেকে সামনে নিয়ে চোখের জল মুছে তিথিকে বলল,
তিথি, তুমি কোনো চিন্তা করো না। এই জীবনে শুধু তুমি আমার আর আমি তোমার। তুমি যদি আমার না হও তবে আমি সব কিছু শেষ করে দিব। আর এটা আমাদের ভালোবাসার পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে। আচ্ছা, এঙ্গেজমেন্ট কত তারিখে? আর 3 দিন পরেই। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তুমি টেনশন করো না। চলো তোমায় বাসায় পৌঁছে দেই, তারপর দেখি কি করা যায়। তবে তুমি মনে রেখো, তুমি আমার না হলে আমি জীবন শেষ করে দিব। এইরকম কথা মুখেও আনবে না। এখন চলো। তারপর আরিয়ান তিথিকে বাসায় পৌঁছে দিয়ে নিজেও নিজের বাসায় চলে আসলো। বাসায় আইসা ভাবছে কি থেকে কি করা যায়। আমিও যে তিথিকে ছাড়া বাঁচতে পারবো না। সে যে আমার সব কিছু জুড়ে রয়েছে। তাকে পাবার জন্য সব কিছু আমি করতে পারি। সে যদি আমার না হয় তাহলে এ জীবন রেখে কী লাভ? তাকে আমি নিজের করে নিবই। কিন্তু কি করা যায়, কোথা থেকে শুরু করা যায়, কিছুই মাথায় আসছে না। না, আমাকে কিছু না কিছু তো ভেবেচিন্তে বের করতেই হবে। না ভেবে চিন্তে তো কিছু করতে পারবো না। তাহলে কি তিথি আমার হবে না? বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন। আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।